এগুলো আমি মিডিয়াতে কখনোই কোনো সময় আনতে চাই না, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে চেতনাটা ধ্বংস হয়ে গিয়েছে, ওখানে গিয়ে পাইনি। একটা জায়গায় আপনি দুই একটা জায়গা মানে ছাড়া বাংলাদেশের কোনো রাষ্ট্রদূত পরিবর্তন হয়নি। আসলে আমাদের তো এই বাংলাদেশের যে কারণে আমাদের জুলাই অভ্যুত্থান বলেন বিপ্লব বলেন সংগঠিত হয়েছে, সেটার বাস্তবায়নের জন্য তো এই আমলা বা সচিবালয় এটা পার্ট অফ দিস। এখানে তাদেরকে বাদ রেখে মানে তাদের জায়গাটাতে পুনর্গঠন আপনি না করলে রাষ্ট্র তো আসলে আপনি যেভাবে সাজাতে চান সেভাবে সাজাতে। এই যে তথ্যগুলো যথেষ্ট যথেষ্ট এই তথ্যগুলোর মধ্যে সব তথ্য সে যেভাবে বলেছে সেই বক্তব্য অনুযায়ী এই বক্তব্য সম্ভব করা, আমি সেটাই বলেছি যে অবশ্যই সম্ভব। উনি যাদের কথা বললেন না, ওনাদেরকে যদি ওসব জায়গায় থাকলে হবে না, আমি সেটাই বলছি। রিফর্ম করা সম্ভব। এক বছর পরও যদি আমরা এখন এটা বলছি, আমরা এক বছর পরে বলছি, এটাই আমাদের ব্যর্থতা। কিন্তু আমাদেরকে তো আসলে রিফর্ম করতে হলে আপনার এবার একটা জিনিস বলি, খুবই মানে শুনি আমরা যেহেতু আমি মিডিয়াতে আছি, আমাদের একটা ইনভেস্টিগেটিভ টিমও আছে, আমি সর্বক্ষণিক মোটামুটি এসব নিয়ে আমার তথ্য তো আসে। আপনি জানেন যারা কথা বলবার কথা এসব নিয়ে প্রতিবাদ করবার কথা, তারা সবাই বুকড বাই দোজ পিপল, মানে তারাই যাদের কথা বলছেন, হ্যাঁ যাদের কথা উনি অ্যালিগেশনস গুলো আনছেন এগেইনস্ট দোজ পিপল, those are already captured by them. তো সেই জায়গাটা থেকেই আমি বললাম যে আমাদের আসলে কোনো জায়গায় তো ওরকম সংস্কার করা হয়নি। যেমন আমাদের একটা ধারণা ছিল যে বাংলাদেশে পুলিশ ডিপার্টমেন্ট যখন ভেঙে গেল শেখ হাসিনার বিদায়ের পরে, আপনি তো একটা স্বাভাবিক তাদের মোরালিটি নষ্ট হয়ে গিয়েছে, তাদের কাজের কর্ম উদ্যম যেটা সেটা নষ্ট হয়ে গিয়েছে, এবং সিনিয়র পুলিশদের অনেক মানুষ দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে এখন তারা মেরুদণ্ড দাঁড়িয়ে সোজা হয়ে কথা বলা, সোজা হয়ে কাজ করার মতো পরিস্থিতি ছিল না। কিন্তু বাংলাদেশে দেখবেন অনেক দেশের তুলনায় এই দেশের পুলিশ, এই দেশের ট্রাফিক মেনটেন যারা করে, এরা কিন্তু প্রচুর পরিশ্রম করে। হয়তো তারা ব্যাড ম্যানেজমেন্টটা কিংবা আমাদের দেশের কালচার এবং সভ্যতার কারণে সবকিছু সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করতে পারে না, কিন্তু শ্রম কিন্তু তারা দিচ্ছে। কিন্তু ধ্বংসটা কারা করে গেল? যারা ওই পেট পূজারি, যারা শেখ হাসিনার বন্দনা করেছে, যারা রাষ্ট্রটাকে ধ্বংস করতে চেয়েছে, সেই পুলিশ অফিসাররা কিন্তু এটাকে একটা মানে জিম্মি দশার মধ্যে রেখে সমস্ত বাংলাদেশের এটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। এবং তার উত্তরে কি ঘটলো? বাংলাদেশের জনগণই বিশ্বাস করা শুরু করলো যে আওয়ামী পুলিশ মানেই এদেশে তারা হচ্ছে অরাজকতা তৈরিকারী এবং তারা এদেশটাকে ধ্বংসকারী এবং হাসিনার দোষক। এবং এই জিনিসটা কিন্তু রিফর্ম করার একটা দাবি জনগণের পক্ষ থেকে উঠেছিল। আমরা প্রত্যাশা করেছিলাম যে অন্তত পক্ষে সরকার তার দেশপ্রেমিক মিনিমাম 2 লক্ষ পুলিশ নিয়োগ দিবে, যেই পুলিশগুলো হতে পারে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে ইমিডিয়েট যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে কিংবা পড়াশোনা ভালো করতে পারে নাই, অল্প পথে মাঝপথে ভেঙে যাচ্ছে, অথবা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, আহত পরিবারের সদস্য হতে পারে, বিভিন্ন ক্রাইটেরিয়া থেকে। এক বাক্যে আওয়ামী লীগের দোষর মুক্ত দেশপ্রেমিক মানুষ কি এদেশে নাই? তো সেই মানুষগুলো থেকে আপনি সেটা কিন্তু এখন পর্যন্ত আমার জানা নাই, আপনারা জানেন কিনা যে আদৌ পুলিশের মধ্যে ওই রকম বড় আকারে কোনো নিয়োগ প্রক্রিয়া হয়েছে কিনা এই 1 বছরে হয়নি। যদি হয়েও থাকে হয়তো 500, 200, 100 এটা ভেরি কমন হতে পারে, কিন্তু ওইরকম 1-2 লাখের বড় কোনো প্রজেক্ট তারা নিতে পারেনি। তো এটা আপনি যখন নিবেন না তখন তো আপনার ভয়ের পুতপুত করবেন। আপনি তো 24 ঘন্টা আমলা নির্ভর হয়েই থাকবেন। আপনি তো 24 ঘন্টা ওই মানে একজনে একটা হুমকি দিলেই আপনি পরের দিন আবার সবাইকে নিয়ে বসতে বাধ্য হবেন। প্রতিদিন তো আপনার বসার প্রয়োজন ছিল। আজকে সচিবালয়ের ক্ষেত্রে যেটা, সচিবালয় আমার জীবনে মাত্র 2 দিন গিয়েছি, এবং একদিন গিয়েছিলাম খুব উচ্ছ্বাস নিয়ে, মনের আবেগ, 5 তারিখের পরে দেশে আসছি, দেশটা কেমন চলে একটু যাই দেখি। বিশ্বাস করেন আমার লাইফে তো ওই দিন গিয়ে আমি আসিফ নজরুল স্যারের সাথে সাক্ষাৎ করলাম, মানে উপদেষ্টা যিনি নজরুল ভাই, আর আমাদের সজীব ভুইয়া, 2 জন উপদেষ্টা, আর সম্ভবত আরেকজন শিক্ষা উপদেষ্টা, 3 জনের সাথে সম্ভবত সাক্ষাৎ করেছে। আবেগ নিয়ে যেটা গিয়েছে, আবেগটাই ধ্বংস হয়ে গিয়েছে 5 তারিখের পরে ঢোকার পরে। মানে আই নেভার রিসিভ, মানে একটা মানুষেরই থাকে না যে তাদের পক্ষ থেকে যে ফিডব্যাকটা থাকবে। একটা বিপ্লবী যোদ্ধা আমি তো লড়াই করেছি, দে নো মি, তারা আমাকে চিনে, সব জানে, কিন্তু তাদেরকে যে কোশ্চেন গুলো এবং যে জিনিসগুলো আমি জানতে চেয়েছি তার ফিডব্যাকটা ছিল গতানুগতিক এবং অ্যাজ এ নিয়োগপ্রাপ্ত একজন লোক বসলে যেভাবে দেয় সেরকম। তো সেটা দিয়ে আমাকে নজরুল সাহেব জিজ্ঞেস করলেন, আপনার বিরুদ্ধে কোনো মামলা টামলা আছে? নোট করে রাখো। মনে হয় যেন আমি শুধু মামলার উদ্দেশ্যে বিদেশ থেকে এসেছি আর এটা সলভ হয়ে গেলেই হলো। মানে নতুন যে দেশ সম্ভাবনা, যে
জিজ্ঞেস করা যে আপনি আসছেন, এতদিন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আমাকে চেনার পরে সেই জিনিসগুলো নিয়ে আপনার ভাবনা কি, বলেন রাষ্ট্র কারণ নিয়ে তারা কি যে ভাবেন। ওখানে বসছে এটা না, তারা নিজেরা তো বিশ্বাস করে। আমি অবাক হয়েছি, আমি ওই অফিস থেকে যে মুড অফ নিয়ে বের হয়েছি, পাশের যারা পিএস ছিলেন তারা অনুভব করেছে, নিশ্চিত তারা অনুভব করেছেন। আমার চোখের সামনে থেকে জাতীয় পার্টির দালালরাও সেখানে বৈঠকে গিয়েছিলেন, বের হয়ে আসছে। এগুলো আমি মিডিয়াতে কখনোই কোনো সময় আনতে চাই না, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে চেতনাটা ধ্বংস হয়ে গিয়েছে, ওখানে গিয়ে পাইনি। এবং সেটা আজকের না, খুবই রিসেন্টলি, অ্যাবাউট ধরেন 5ই আগস্টের উইদিন 1 মান্থের মধ্যে ঘটনা। তো সেই সময় থাকার কথা যাদের খুবই স্পিরিট, ভলিউম, ভোল্টেজ হাই, সেই সময় আমি রিসিভ করেছি খুবই নেগেটিভ। এবং একটা লাইভও আমি আই থিঙ্ক তখন এসে টকশোতে করেছিলাম। দ্বিতীয়, সজীব ভুইয়ের কাছে যখন গিয়েছি আমি নিজে প্রস্তাব দিয়ে বলেছি যে বিশ্বর মধ্য থেকে জাতীয়তাবাদী উদ্দীপিত জামাত, ডানপন্থী, অন্যপন্থী, এক বাক্যে আওয়ামী লীগ ব্যতীত আপনারা কি 500-1000 ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ভালো মানুষ বিদেশে থাকে, দেশে থাকে, যারা দেশ ত্যাগ করেছে, এদের কোনো তালিকা আছে? বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যেগুলোর এক একটা মহাপরিচালক দরকার হয় এক একটা সেক্টরের। আপনারা তাদেরকে তালিকা করে নিয়ে এসে বসান না কেন? একটা জায়গায় আপনি দুই একটা জায়গা মানে ছাড়া বাংলাদেশের কোন রাষ্ট্রদূত পরিবর্তন হয়নি। 5ই আগস্টের পরে কি তাহলে আওয়ামী লীগের এবং প্রত্যাশিত আরো রাষ্ট্রদূত নিয়ে দুঃখের আপনি কথা চলবেন? যেহেতু তুলেছেন একটু বলে দেই ফাঁকি দিয়ে, যেই পররাষ্ট্র সচিবকে জসিমউদ্দিন সাহেবকে বিভিন্ন কারণে তাকে অফ করা হয়েছে তার দায়িত্ব থেকে, তাকে রাষ্ট্রদূত বানিয়ে কেন আনতে পারে? তো আমি মানে তাকে আমি অফ করা হলো নাকি তাকে promotion আমি দেওয়া? সাগর ভাই সেই জায়গা থেকেই বলছি যে আমার এই প্রত্যাশা পূরণ হবে কিভাবে যদি আপনি প্রত্যাশিত বিভাগ, ফর এক্সাম্পল আমরা এখানে 4 ফিগার এখানে আছে, আপা একজন জুলাই যোদ্ধা, এই বয়সে এসেও তিনি বিদেশে বসে আপনার সাথে টকশো করতেন, আমাদের সাথে টকশো করতেন। তিনি রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ, তিনি লড়াই করছেন, সংগ্রাম করছেন। আপনাকে যদি আজকের এই হতাশার কথা বলতে হয়, তাহলে দেশটা কারা চালাচ্ছে, কে চালাচ্ছে, কিভাবে চলছে, এটার উত্তর আর আপনাকে বিসিএস পরীক্ষা দিয়ে নতুন করে নির্ধারণ করতে হবে না। আমাদের সমস্যাটাই হয়ে গিয়েছে যে আমরা পূর্ব ফরম্যাট। এবং এখানে আরেকটা জিনিস আমার যেটা ভয় লেগেছে, বুঝেছি আমি একজন উপদেষ্টার বক্তব্য এরকম যে অনেক কিছুই করা যাবে না, কেন যাবে না, রাষ্ট্রীয় আইন কাঠামোর মধ্যে আমাদের অনেক পরিবর্তন করা সম্ভব না। তার মানে দাঁড়ালো জুলাই বিপ্লবটাই তো রাষ্ট্রীয় কাঠামোর বাহিরে এসে আমরা করেছি। সেই চেতনা থেকে যদি রাষ্ট্র আমাকে সংস্কার করতে হয়, যেই চেতনায় উনি চেয়ারে বসেছে ওই চেতনাই সব সংস্কার করার কথা ছিল। কিন্তু সমস্যাটা হয়েছে ওনারা বসে গিয়েছেন, বসার পরে এটাকে মনে করছেন যে দেশটাকে এভাবে এভাবে রাখতে হবে, আমাদের সাথে আমার একটা সমঝোতা থাকতে হবে, আমাদের সাথে একটা নেগোসিয়েশন থাকতে হবে, সবাইকে সরান যাবে না। যখন মিডিয়া কারণ আমি আসবে, যার কাউকে ব্ল্যাকমেইলিং করানোর উদ্দেশ্যেও যদি মিডিয়া কিছু একটা করে, সেটাকে নিয়ে যখন কিছু হবে, রাজপথে কেউ নামবে অথবা কোনো একটা মবের সৃষ্টি হবে, তখন আমরা অ্যাকশন নিব। এবং তা দেখেন বাংলাদেশের গত প্রায় 1 বছরে যতগুলো জায়গার পরিবর্তন কিংবা পরিমার্জন হয়েছে, সবকিছু হয়েছে বাই থ্রু সাম রিজন। একটা জায়গায় একটা মিছিল হয়েছে, 3 দিন পরে গিয়ে হ্যাঁ এটা আমাদের সতর্ক হওয়া উচিত। একটা জায়গায় গিয়ে কেউ প্রতিবাদ করেছে, সতর্ক হওয়া মানে পত্রিকায় এসেছে, সতর্ক হওয়া উচিত। এই যে জায়গাটা আমাদের তৈরি হয়েছে, এটা আজকে কিন্তু একটা ভয়ানক জায়গা। আপনি দেখেন, আমি একটু শেষ করছি, যদিও এটা আপা বললে বেশি ভালো। বাংলাদেশে আমরা দুর্নীতির খাতগুলোকে শেখ হাসিনার আমলে এক পদ্মা সেতুতে ধরেন 20,000 কোটি টাকা সে লোপাট করেছে। এই রিপোর্ট নিয়ে এখন বাংলাদেশের কারো কোনো নিউজ নাই। বিএনপি ধরেন, আমি তো প্রত্যাগ করেছি, আমি পক্ষে বলার কিছু নাই এখানে, কিন্তু আমি বলছি বিএনপির অনেক দুর্নীতি ছোট ছোট আছে। সমগ্র দুর্নীতি মিলানোর পরে একটা পদ্মা সেতুর যে পরিমাণ অর্থ লোপাট হয়েছে তার অর্ধেক হবে না। মানে এটা হচ্ছে বাস্তবতা। 10% বা তো 2% আমি আছি কোন জায়গায়? আমাকে একটা সাবজেক্ট ধরিয়ে দেওয়া হয়েছে, রাষ্ট্র আমাকে একটা টপিক দিয়েছে, মিডিয়া ওই টপিক নিয়ে ব্যস্ত আছে। ছাগলের হাট, গরুর, হ্যাঁ অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েটেবল না, বিএনপি এটা করা কোনোভাবেই সুন্দর না, সে কোনো জায়গায় দখলদারিত্ব করবে এটা কেউ মেনে নিতে পারবে না, আমি তার প্রথম প্রতিবাদকারী। কিন্তু আমি উদাহরণের জন্য বলছি যে আমরা এখন আছি কোন জায়গায়। আমরা আছি জামাতকে নিয়ে, বিএনপি কে নিয়ে, কোন সুর সদস্য কি করছে, কোন জামাতের মানে বিএনপির নেতাকর্মী কি করছে, এট দ্য সেম টাইম হাজার হাজার কোটি কোটি টাকার যে লোপাট করেছে শুধু বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে যে টাকা পয়সা লোপাট করেছে, যেটা মিটারের বিনিময়ে, বিল্ডিং এর, রাস্তা ঘাটের, এই টাকাগুলোর কোন নিউজ এই জাতীয় পত্রিকা এখন আছে? তার মানে কি প্রমাণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ ধুদে দেওয়া একটা পার্টিতে পরিণত হচ্ছে। এট দ্য সেম টাইম যারা 16 বছর নিপীড়নের শিকার ছিলেন, দুর্নীতি মানে করেন নাই কিন্তু নির্যাতনের শিকার ছিলেন, তারা এখন হাইলাইটেড হচ্ছেন ফর দিস রিজন। এই জায়গা থেকে যদি বের হতে হয়, আমার মনে হয়
জাতীয় ঐক্যমতের বিকল্প নেই। আমি আপনার শত্রু হলে, উনি আমার শত্রু হলে, দূরের দুষ্ট লোকটা এসে ওনার কানের কাছে ঘিস 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 করবি। এই বাংলাদেশে আওয়ামী লীগের দুর্দিনে যারা কষ্টে ছিলেন, সেই বিএনপি জামাতকেই আমি আবারও বলছি, যদি বাংলাদেশের সঠিক কোনো জায়গায় যেতে চান, আবার ওই এক টেবিলে, রাউন্ড টেবিলে বিএনপি জামাতকেই বসতে হবে। যদি তারা সেটা ওই দিমাগ বন্ধ করে বসতে পারে যে হ্যাঁ, তুমি যদি বিরোধী দল হও আমার আপত্তি নেই, সরকারি দল হও আমার আপত্তি নেই, আমার ইগো কাজ করবে না। তারেক রহমান সাহেব লন্ডনে পরাধীন থাকবে এবং বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার কোনো অংশে থাকবে না, তার চাইতে বিএনপি সংসদে উপস্থিত থেকে সে রাষ্ট্র ক্ষমতায় কিংবা বিরোধী দলের চেয়ারে থাকা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই জায়গাটা যতদিনে আমরা অনুভব করতে না পারবো, ততদিন এইটা তৃতীয় একটা শক্তির কাছে চলে যাবে এবং রাষ্ট্র ধ্বংসের দ্বার প্রান্তে। ধন্যবাদ আপনাকে।